কিন্তু মূল সমস্যা নয় ত্রিজটা। যত নষ্টের গোড়া ওই জয়দ্রথ, ওকে কিন্তু হালকাভাবে নেওয়া চলবে না। কিছু একটা ভাবুন। আমাকে একটু সময় দাও ত্রিজটা। সবার আগে আমাদের মহানামাকে মুক্ত করতে হবে, কিন্তু মহানামা আর তার মুক্তির মাঝখানে রয়ে গেছে একটি মাত্র কাঁটা, জয়দ্রথ। ঠিক বলেছ, জয়দ্রথ। ওকে খুব ভালোভাবে নিরীক্ষণ করতে হবে। নিরীক্ষণ করে ওর দুর্বলতা খুঁজে বার করতে হবে। আর ওর দুর্বলতা খুঁজে বার করলেই খেলা শেষ। শুধুমাত্র তাহলেই খেলাটা আবার আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আমারই দোষ। আদর দিয়ে তোমাকে মাথায় তুলেছি, যখন যা চেয়েছো তাই দিয়েছি। তার ফল তোমার সাহস এতটাই বেড়ে গেছে যে তুমি পুরনো দিনের ঐতিহ্যকে বদলাতে চাইছো। অস্ত্র চালনা তুমি কেন শিখতে চেয়েছো বলো? আমি অস্ত্র চালনা শিখতে চেয়েছি? তা না হলে এই কথা ওঠে কি করে? বিশ্বাস করুন পিতা, আমি এসব কিছুই জানি না। মিথ্যে বলো না। তুমি রাজকুমারীর ঘনিষ্ঠ বন্ধু, তাই তোমারও শখ হয়েছে অস্ত্র চালনা শেখার। তুমি নিশ্চয়ই তার কাছে ইচ্ছা প্রকাশ করেছিলে। না না স্বামী, এতে এতে মিহিরের কোনো দোষ নেই। আমি ওনাদের কাছে গিয়ে মিহিরের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছিলাম, তাই জন্যই হয়তো ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ও, এবার বুঝেছি। তুমি তাহলে ওখানে গিয়ে সর্বনাশটা করে এসেছো। ছি 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 ছি, তোমরা আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। পিতা, আপনি বিশ্বাস করুন, এতে মায়ের কোনো দোষ নেই। আমরা আমরা রাজপরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। সেই অনুযায়ী মা যদি দুই এক কথা বলেই থাকেন, তাতে তো কোনো দোষ হয় না। পিতা, এটা নিছক অঘটন বলে মনে করুন। বিশ্বাস করুন, এতে আমাদের কোনো দোষ নয়, মায়েরও কোনো দোষ নেই, আমারও না। সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে? যা হওয়ার তো হয়েই গিয়েছে। এখনো সর্বসম্মতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপনি দয়া করে আমার উপর বিশ্বাস রাখুন পিতা, আমি কোনো মতেই আপনার বিরুদ্ধচারণ করব না। আমার একটা কর্তব্য আছে। আমি জানি যে একজন ব্রাহ্মণ হয়ে কি করা উচিত আর কি করা অনুচিত। তবে আচার্যদেবও বলেছেন যে বিদ্যা শুধু পুঁথিগত হবে এমন কোনো মানে নেই। তাই ওনার মতো জ্ঞানীগুণী মানুষ যখন বলেছেন, আমাদের বোধহয় একটু ভাবা উচিত। এবার আপনি একটু ভেবে দেখুন। আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তা মাথা পেতে নেব। মিহির, 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 মিহির শোনো বাবা, মিহির, মিহির। মিহিরের স্বভাব প্রকৃতি দেখে সত্যিই আমার মাঝে মাঝে সন্দেহ হয়, একজন ব্রাহ্মণের কোনো বৈশিষ্ট্যই ওর মধ্যে নেই। মিহির কেন অস্ত্র শিক্ষা নিতে চাইছে না? সে কি নিজের ভালো বোঝে না? তার যদি কোনোদিন কিছু হয়ে যায়, তাহলে তার পরিবারের কি হবে? তারা যে সেই আঘাত সহ্য করতে পারবে না। মিহির, তুমি কেন বুঝতে পারছো না? কেন চাইছো না? কেন? খনা, ঋদ্ধিমণি, ঋদ্ধিমণি, আমরা মিহিরের জন্য যা করছি তাতে কোনো ভুল নেই তো? ভুল?
হ্যাঁ ঋদ্ধিমণি, আমরা মিহিরকে সাহায্য করতে চাইছি, কিন্তু মনে হচ্ছে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। ধৈর্য ধরো খনা, মেহেরকে একটু সময় দাও। দেখো, সে হয়তো তোমার মতো মুক্ত চিন্তাভাবনার অধিকারী নয়। তুমি অস্ত্র চালনা শিখেছ, এখন শিক্ষা লাভ করছো। সে হয়তো কখনো এমন কিছু করেনি যা প্রচলিত নয়। তাই বলছি, ধৈর্য ধরো, দেখবে সে একদিন ঠিক এর সুফল বুঝতে পারবে। কবে ঋদ্ধিমণি? আগে সবাই আলোচনা হোক, সবাই একমত হোক, অনুমোদন দিক, তারপর। কি হলো খনা? ভাবছি এই মুহূর্তে যদি ভাই কাকা থাকতো তাহলে কত ভালো হতো। ভাই কাকা নিশ্চয়ই আমার সাহায্য করতো। ঋদ্ধিমণি, ঋদ্ধিমণি, তুমি আমাকে ভাই কাকার কাছে নিয়ে যাবে? বলো না ঋদ্ধিমণি, আমাকে নিয়ে যাবে? নিশ্চয়ই নিয়ে যাব, আজ রাতে নৈশারের সময়। ঋদ্ধিমণি, ভাই কাকা নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরে গেছে যে সভার মত তার বিরুদ্ধে ছিল। ভাই কাকা নিশ্চয়ই খুবই রেগে আছে, তাই না? খনা, যাক সমৃদ্ধি, তুমি এখানে আছো ভালোই হলো। তোমারও এটা জানা প্রয়োজন। খনা, কাল সকালে আবার মিহিরকে নিয়ে একটা সভা বসবে এবং আচার্যদেবের অনুরোধে আমি চাই যে তুমি সেই সভায় থাকো এবং তুমি সেই সভার তত্ত্বাবধান করো। খনা, তুমি তার জন্য প্রস্তুত তো? পারবে তো সবকিছু সামনে নিতে? বাবা, হুম? বাবা, আচার্যদেব আমাকে একটা পুঁথি দিয়েছেন। সেই পুঁথি থেকে আমি অনেক কিছু জানতে পারছি, বিশেষত কেমন ভাবে ন্যায়সঙ্গত পদ্ধতিতে তর্কযুদ্ধ করতে হয়। এ তো খুব ভালো কথা। বাবা, এটাও একটা শিক্ষারই বিষয়, ভবিষ্যতে আমার খুবই কাজে লাগবে। দেখো খনা, যদি আমার সাহায্যের কোনো প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, বুঝেছ? আসি সমৃদ্ধি, এলাম। ঋদ্ধিমণি, আজ বরং থাক, আমি অন্য কোনো একদিন ভাই কাকার সাথে দেখা করতে যাব। আজ রাতে আমাকে অনেক কিছু অধ্যয়ন করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমি চাই কাল তুমিই যেত, আমাদের সকলকে গর্বিত করো। ঋদ্ধিমণি, তুমি আমার পাশে থাকবে তো? এ কথা বলছো কেন? আমি নিশ্চয়ই তোমার পাশে থাকব। তুমি আগে যেভাবে লড়াই করে নিজের অধিকার ছিনিয়ে নিয়েছিলে, কালও তুমি সেইভাবে লড়াই করবে, বুঝেছ? এই লড়াই আমাকে জিততেই হবে, জিততেই হবে। আবার কিন্তু একটা বড় ঝড় আসতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। কেন রাজমা? সভায় মহান আমাকে কেউ সমর্থন করেনি, সবাই তার স্বাস্থ্যের পক্ষেই কথা বলেছে এবং এটা ত্রিজটা কিছুতেই মেনে নিতে পারবে না। তাহলে রাজৌদির এরকম মিষ্টি ব্যবহার, সেটা মিষ্টি ব্যবহার তো একটা ছল, যাতে তোমাকে হাতে রাখতে পারে, যাতে নিজের কাজে তোমাকে ব্যবহার করতে পারে। কিন্তু
আমার অন্য একটা ভয় করছে। আমার মনে হচ্ছে ত্রিজটা যদি উন্মত্ত হয়ে পরিবারের মূলে কুঠারাঘাত করে তাহলে কি হবে? আপনি ঠিকই করেছেন রাজিমা। আপনি আমাকে আমাকে সময় মতো সতর্ক করে দিয়েছেন। রাজিমা, উপদেশ্য বলো। রাজিমা, আপনি নিশ্চয়ই শুনেছেন না রাজসভায় কি কি হয়েছে। রাজপুরোহিত মশাই অর্থাৎ মিহিরের পিতা, উনি কিছুতেই এই বিষয়ে মত দিতে রাজি হচ্ছেন না। কেন? উনি উনি কি বলছেন? উনি বলছেন উনি যদি এই বিষয়ে মত দেন তাহলে সিংহলের ব্রাহ্মণরা তাকে একঘরে করে দেবে। তাহলে তাহলে এখন কি উপায়? কোনো কোনো আশা নেই উপদেশ্য? আশা আছে। উনি উনি বলছেন যে সিংহলের 7 জন জ্ঞানী ব্রাহ্মণ যদি এই বিষয়ে মত দেন তাহলে তিনি রাজি। আমি ওনাকে বলেছি সেই 7 জন ব্রাহ্মণকে রাজপ্রাসাদে নিয়ে আসতে। আমরা তাদের বোঝাবো যে কিভাবে বা কি কারণের জন্য আমরা মিহিরকে অস্ত্র শিক্ষা দিতে চাইছি। কিন্তু কিন্তু এ তো বড় কঠিন কাজ। কে নেবে এর দায়িত্ব? খনা। খনা? খনা। আমি আমি খনাকে কাল রাজসভায় উপস্থিত থাকতে বলেছি। এ আপনি কি বলছেন মহারাজ? এত বড় একটা দায়িত্ব আপনি ওইটুকু একটা মেয়ের উপরে চাপিয়ে দিচ্ছেন? তুমি চিন্তা করো নৈশিকা। আমি আচার্যদেবের সঙ্গে কথা বলেছি। উনি নিজেই উপদেশ দিয়েছেন। উপদেশ্য আচার্যদেব বলেছেন ঠিকই, কিন্তু আমিও কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না এটা। রাজিমা, আপনার কি খনার ওপর কোনো বিশ্বাস নেই? আছে উপদেশ্য, বিশ্বাস আছে। আমি জানি খনা খনা অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমতী, কিন্তু বয়স বলেও তো একটা ব্যাপার আছে। সিংহলের জ্ঞানী ব্রাহ্মণ যারা আসবেন তাদের বয়সের সঙ্গে খনার কি কোনো তুলনা চলে? তারা অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ। খনা কোনো প্রস্তুতি ছাড়া তাদের সঙ্গে পেরে উঠবে কিভাবে? আমি তো বুঝতে পারছি না। রাজিমা, খনা প্রস্তুতি নিচ্ছে। আচার্যদেব তার জন্য এক তর্কবিদ্যার পুঁথি এনে দিয়েছে এবং সেটা সে অধ্যয়ন করছে। রাজিমা, খনা ছোটবেলা থেকেই অনেক লড়াই করেছে। আমার দৃঢ় বিশ্বাস সে এবারেও এই লড়াইয়ে জিতবে। রাজিমা, আমরা যদি খনার পাশে থাকি দেখবেন কোনো সমস্যা হবে না। বেশ, তাই হোক, কিন্তু উপদেশ্য সুযোগ বারবার আসে না। জানি রাজিমা, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তর্ক সভায় খনা ঠিক মিহিরের জন্য তার অধিকার ছিনিয়ে নেবেই নেবে। কি হয়েছে? খনা সভায় থেকে মিহিরের ব্যাপারটা তত্ত্বাবধান করবে শুনে রাজিমা চিন্তিত হয়ে পড়েছেন। আপনি যাই বলুন মহারাজ, আমি কিছুতেই এটা মন থেকে মেনে নিতে পারছি না। দিদি, একদম চিন্তা করো না। রাজিমা, আপনিও চিন্তা করবেন না। দেখবেন আমাদের খনা ঠিক পারবে। বলছিলাম জয়দ্রথ,
জ্যোতিষবীরের ব্যবস্থা নেওয়া হয়েছে তো? হ্যাঁ মহারাজ, আমি নিজে গিয়ে তাকে শুভ বিদায় জানিয়ে এসেছি। জ্যোতিষবীর, তোমার খেলা শেষ। খনা, ও তুমি এসেছো? আমায় ডেকেছিলে কেন? তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ছিল। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমি কি করব না করব তা ঠিক করা তুমি কে? কেন এইভাবে আমার জীবনে হস্তক্ষেপ করছো? মিহির, আমায় বলতে দাও খনা। তুমি জানো তোমার এই অস্ত্র শিক্ষার প্রস্তাব নিয়ে বাবা মার কাছে কত কথা শুনতে হয়েছে আমাকে? তারা তোমায় কি বলেছেন? তাদের ধারণা আমি নাকি নিজে থেকেই অস্ত্র চালনা শিখতে চেয়েছি। যেহেতু আমি তোমার বিশেষ বন্ধু, তাই রাজপরিবার আমার এই অনুরোধ ফেরাতে পারেননি। কিন্তু মিহির, এরকম তো কিছুই ঘটেনি। রাজিমা নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন আর বাবাও সম্মতি দিয়েছেন। আর আচার্যদেব স্বয়ং আমাকে এই বিষয় নিয়ে তত্ত্বাবধান করার জন্য অনুরোধ করেছেন। আর তাতেই আমার সর্বনাশ হয়ে গেছে। ছি ছি, তোমার উপকার করতে গিয়েছে তোমার পরিবারে অশান্তির সৃষ্টি হবে তা আমরা ভাবতে পারিনি মিহির। মিহির, তুমি ওদের ভালোভাবে বুঝিয়ে বলো যে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ আমাদেরই, তোমার এর পিছনে কোনো হাত নেই। অনেক বুঝিয়েছি, কিন্তু কেউ কোনো কিছু শুনতে রাজি নন। ভালো করে বোঝালে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন মিহির। তুমি তোমার পরিবারের শান্তি ফেরানোর চেষ্টা করো। এখন আমাদের হাতে অনেক কাজ। কি কাজ? ভাই কাকার শাস্তি, রক্ষী বিদ্রোহ দমন, আর এখন জ্যোতিষবীর মশাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবার পেছনে ভাই কাকার সক্রিয় ভূমিকা রয়েছে। বাবার শত্রুরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, তার জন্য জয়মের অনেক কৃতিত্ব রয়েছে। এর জন্য শত্রুরা জয়মকে ছেড়ে দেবে না, এর প্রতিশোধ তারা নেবেই। তারা হয়তো জয়মের সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু কিন্তু হতেও তো পারে তারা জয়মের আগামী সন্তানকে নিজেদের লক্ষ্য হিসেবে বেছে নেবে। মিহির, মিহির, আমাদের কর্তব্য যে কোনো মূল্যে ছোট মনির এই সন্তানকে আমাদের রক্ষা করতে হবে। সেজন্য আমি তোমার সাহায্যের প্রার্থী, তাই আমি তোমাকে ডেকেছিলাম মিহির। বুঝেছি, তুমি চিন্তা করো না। তুমি চাইলে নিশ্চয়ই সেই শিশুটিকে রক্ষা করতে পারবে, সেই বিশ্বাস আমার আছে। আমি মহারাজ এবং মাননীয় মন্ত্রীদের ওপর যথেষ্ট বিশ্বাস রাখি। আমি জানি তারা আমার বিষয়ে যা চিন্তা ভাবনা করেছেন তা সম্পূর্ণ সঠিক। মিহির, মিহির, একটা কথা বলবো? দেখো, এসব অস্ত্র চালনা বিষয় নিয়ে যেন বিশেষভাবে কোনো হইচই না ঘটে। আমি চাই না আমাদের দুজনের নাম জড়িয়ে মানুষের মনে এক নতুন নিকৃষ্ট গল্প গড়ে উঠুক। মিহির, কে কি বলল তার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে? মিহির, আমার তোমার সাহায্যের খুবই প্রয়োজন। মিহির, খুবই প্রয়োজন। বলো না, তুমি আমাকে সাহায্য করবে? বলো না মিহির, তুমি আমাকে সাহায্য করবে? কি সাহায্য চাই তোমার? আমি চাই তুমি জয়ম এবং ছোট মনির জন্মকুণ্ডলী উদ্ধার করে নিয়ে আসো। আমি জানি যে তোমার জ্যোতিষ শাস্ত্রের জ্ঞান আমার থেকে অনেক বেশি, তাই আমি চাই যে তুমি তাদের জন্মকুণ্ডলী অধ্যয়ন করে দেখো যে কি বিশেষ ঘটতে চলেছে, তাহলে আমার খুব সুবিধা হয়।